হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। চলন্ত বাসে রিজভী হঠাৎ দাঁড়িয়ে তার পাশে বসা লোকটিকে কষিয়ে এক থাপ্পড় দিয়ে চিৎকার দিয়ে উঠল। ড্রাইভার সাহেব, বাস থামান। বাসের সবাই রিজভীর দিকে হা করে তাকিয়ে আছে। রিজভী কোনো দিক ভ্রুক্ষেপ নেই। পাশের লোকটাকে একের পর এক থাপ্পড় দিছে আর বলছে, নাম, বাস থেকে এক্ষুনি নাম। লোকটা কিছু বলতে চাচ্ছে কিন্তু বলার সুযোগ পাচ্ছে না। রিজভী বাসের দরজা থেকে দুই একটা সিট পরেই জানালার পাশের সিটে বসেছে। তার পাশের সিটটা মধ্যবয়সী একটা লোক বসেছে। পরনে পরিষ্কার সাদা শার্ট প্যান্ট ইন করা, গলায় টাই ঝুলানো। পোশাক আশাকে লোকটাকে ভদ্র মনে হলেও চেহারায় পিশাচ পিশাচ একটা ভাব আছে। লোকটার দিকে সামনের সিটেই একটা মেয়ে বসেছে। বাসে পা ফালানোরও জায়গা নেই, চারদিকে মানুষ ঘিসঘিস করছে। এক পা এদিক সেদিক করার জায়গাটুকুও নেই। এরই মধ্যে লোকাল বাসটা 40 স্পিডে ফ্লাইওভার পার হচ্ছিল। রিজভীর পাশে বসা লোকটা এই ভিড়ের সুযোগটাই নিচ্ছিল। সামনের সিট ধরে বসার নাম করে মেয়েটার পিঠ ছুঁয়ে দিচ্ছিল। তার সিটের এবং পাশে চাপাচাপি করে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মাঝ দিয়ে হাত দিয়ে মেয়েটার বাহু, থাই, হিপও স্পর্শ করছিল। মেয়েটা ব্যাপারটা বুঝতে পেরে বারবার পিছনে তাকাচ্ছে ঘৃণায়। মেয়েটার চোখ মুখ ছোট হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু বলার সাহস করে উঠতে পারছে না। রিজভী ব্যাপারটা খেয়াল করে লোকটা থাপড়ানো শুরু করছে। বাসের অন্যান্য যাত্রীরা এমন একটা ভদ্রলোককে এভাবে মার খেতে দেখে অবাক হয়ে গেল। একজন জিজ্ঞাসা করে বসল, আপনি লোকটাকে শুধু শুধু এভাবে মারছেন কেন? রিজভী মার থামিয়ে বলল, এমনি এমনি মারতেছি। সামনের মেয়েটার দিকে ইঙ্গিত করে বলল, ওনাকে জিজ্ঞেস করেন এমনি এমনি মারছে কি না। রিজভী লোকটাকে কেন মারছে কারো আর বোঝার বাকি রইল। লোকটাকে মারার জন্য আরও কয়েকজন এগিয়ে আসলো। মারামারি দেখে ড্রাইভার বেশ কিছুক্ষণ আগেই বাস সাইড করে থামিয়েছে। সামনে থেকে ড্রাইভারও চেঁচিয়ে উঠল, এই সুরে বাচ্চা, বাস থাইকা নামা। লোকটাকে মারতে মারতে ফ্লাইওভারের মাঝেই ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হলো। হেল্পার দেরি না করে লোকটার মুখের উপর বাসের দরজা লাগিয়ে দিল। ড্রাইভার বাসের গতি ধীরে ধীরে বাড়িয়ে লোকটার পাশ কেটে চলে গেল। লোকটা অসহায়ের মতো বাসের দিকে তাকিয়ে রইল। রিজভী ফার্ম গেট পৌঁছে বাস থেকে নেমে পড়ল। কিছু দূর এগিয়ে যেতে পিছন থেকে কেউ বলে ডাকছে। সে পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দ্রুত তার দিকে হেঁটে আসছে। রিজভী মেয়েটাকে চেনার চেষ্টা করলো, কিন্তু পরিচিত বলে মনে হলো না। মেয়েটা সামনে আসতেই রিজভী জিজ্ঞাসা করলো, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। ও আচ্ছা, কোনো দরকার? না। তাহলে আমাকে আগে থেকে চিনেন? ধর্মিয়া, চিনলে তো আপনার নাম ধরেই ডাকতাম। বাসে আপনার সহযাত্রী ছিলাম। একটা মেয়ের প্রতি আপনার রেসপন্সিবিলিটি দেখে আপনার সাথে কথা বলার ইচ্ছে হলো। ও আচ্ছা। সব পুরুষের মানসিকতা যদি আপনার মতো হতো, তাহলে আমরা মেয়েরা কোথাও নিরাপত্তাহীনতায় ভুগতাম না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, তেমনি সব পুরুষ মানুষও সমান নয়। সবখানে ভালো মন্দ মিলিয়ে হয়।
তা অবশ্য ঠিক বলেছেন। মেয়েটা একটু থেমে বলল, কোথায় যাচ্ছেন? এটা কফি শপে। কেউ অপেক্ষা করছে? হ্যাঁ, আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, কিন্তু আপনার নামটাই জানা হলো না। রেজভি। আমার নাম অথই, একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। ওহ আচ্ছা। আচ্ছা, আপনি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন? একটা মেয়ে সেদে সেদে কথা বলছে, কিন্তু আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। আই এম সরি, কিছু মনে করবেন না। আসলে মনটা বেশি ভালো নেই, তাই বেশি কথা বলতে ইচ্ছে করছে না। ও সরি, তাহলে আমি মনে হয় আপনাকে বিরক্ত করছি। না না, বিরক্ত হচ্ছে না। অথই দাঁড়িয়ে গিয়ে একটা কফি শপের দিকে ইঙ্গিত করে বলল। আপনার ক্যাফে এসে গেছে। রিজভি কিছুটা অবাক হলো। সে তো কোনো কফি শপের নাম বলেনি। মেয়েটা কিভাবে বুঝলো সে এই কফি শপেই আসবে? রিজভির অবাক হওয়াটা অথই বুঝতে পারল। অবাক হওয়ার কিছু নেই, এই গলিতে এই একটাই কফি শপ, তাই বুঝেছি আপনি এই কফি শপেই আসবেন। রিজভি বুঝতেও পারেনি মেয়েটার সাথে কথা বলতে বলতে মেইন রোড ছেড়ে গলিতে ঢুকে গিয়েছে। ব্যাপারটা আমি কখনো খেয়ালই করিনি। এখন করে নেন, আর আপনি চাইলে আজকে আপনাকে আমি কফি খাওয়াতে পারি। একা একা কফি খেতে বড্ড বোর লাগে। আমিও কোম্পানি পাবো, আপনারও কোম্পানি হয়ে যাবে, একা একা কফি খেতে হবে না। আমি একা একা কফি খাবো? আপনাকে কেউ বলেনি আপনার জন্য কেউ অপেক্ষা করলে আপনি এত ধীর গতিতে হেঁটে আসতেন না, দ্রুত আসতেন। যেখানে আপনি স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে এসেছেন, আর কেউ অপেক্ষা করছে জিজ্ঞাসা করার পর আপনি বড় করে একটা নিঃশ্বাস নিয়ে উত্তর দিয়েছেন। কোনো প্রশ্নের উত্তরে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার মানে হলো দুটো: এক, উত্তরটা বানিয়ে নেওয়া; দুই, কোনো ব্যাপারে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অপেক্ষাটা নিঃশ্বাসের সাথে বের করে দেওয়া। মেয়েটার জ্ঞানের প্রশংসা করতে ইচ্ছে করলেও রিজভি নিজেকে বিরত রাখল। মুচকি হেসে বলল, এখন চলুন বাইরে দাঁড়িয়ে না থেকে কফি খেতে খেতে কথা বলা যাক। অথই মুচকি হেসে বলল। চলুন। গল্পে গল্পে তাদের অনেকটা সময় কেটে গেল। অথই মেয়েটা গল্প জমিয়ে তুলতে পারে। বছর 5 আগে ধাক্কাটা খাওয়ার পর থেকে রিজভি কখনোই কারো সাথে এত কথা বলতে পারেনি, এমন জমিয়ে কথা বলতে পারেনি। রিজভি মেয়েটার কথা শুনে ইমপ্রেসড না হয়ে পারছে না। যাওয়ার সময় অথই নিজের মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, এই নিন, নাম্বার লিখে দিন, না হয়তো আপনাকে আর খুঁজেই পাবো না। নাম্বার দেব না ভাবছি। কেন? ইচ্ছে হলে এমনি খুঁজে নিতে পারবেন। কিভাবে? এটাকে একটা খেলা বলা যেতে পারে। আপনার সাথে তো অনেক কথাই হলো, তার সূত্র ধরে খুঁজে নেবেন। আপনার কথাবার্তায় আপনাকে খুব বুদ্ধিমতী মনে হয়েছে, তাই আপনার সাথে খেলে মজা পাওয়া যাবে। আপনি বেশ ইন্টারেস্টিং মানুষ তো। তবে আমি বুদ্ধিমতী নই। তবে আপনি যেহেতু খেলতে চাইছেন, তাহলে অবশ্যই খেলবো। একটু থেমে সে আবার বলল, আর যদি খুঁজে বের করতে না পারি? তাহলে আমাদের ভাগ্যটা খারাপ। শুরু হওয়ার আগেই বন্ধুত্বটা শেষ হয়ে যাবে। অথই খিলখিল করে হেসে উঠল। আপনি খুব চতুর লোক। কি আবার কি করলাম? এই যে কি অভিনব কায়দায় বন্ধুদের অফার করে বসলেন। তবে আপনি যেহেতু গেম খেলতে চেয়েছেন, গেমটাই হবে। রিজভিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই অথই নিজের গন্তব্যে হাঁটতে শুরু করলো। রিজভি অফিস থেকে একদিনের ছুটি নিয়েছিল। প্রতি বছরেই সে এই একটা দিন ছুটি নেয়। এই
দিনটা তার জীবনের বিশেষ একটা দিন। এই দিনটা সে কারোর সাথেই শেয়ার করতে চায় না, একা থাকতে চায়। বারান্দায় ইজি চেয়ারে বসে দিনটা কাটিয়ে দিতে চায়, কিন্তু এবার আর তা একা থাকা হলো না। সকাল 6টায় তার সহকারী ফোন দিয়ে তার ঘুম ভাঙিয়ে দিল। স্যার, একটা খারাপ খবর আছে। কি? কিছুক্ষণ আগে রমনা থানার ওসি ফোন দিয়ে বলল আর একটা লাশ পাওয়া গিয়েছে। কোথায়? রমনা পার্কে। এটা কি আমাদের কেসের সাথে সম্পৃক্ত? হ্যাঁ স্যার, ওসির মুখের বর্ণনায় তো মনে হলো ঠিক আগের দুইটা যেভাবে করা হয়েছিল এটাও ঠিক সেভাবেই করা হয়েছে। পুরুষাঙ্গ, কান, হাতের কবজি কেটে ফেলা হয়েছে, চোখ দুইটাও উঠিয়ে নিয়েছে। আচ্ছা, তুমি টিম নিয়ে চলে যাও, আমি আসছি। স্যার, আপনি তো ছুটি নিয়েছেন আজ, তবুও আসবেন? তাছাড়া আমার উপায় কি? কেসটা তো সলভ করতে হবে। রিজভী ফ্রেশ হয়ে রমনা পার্কের উদ্দেশ্যে বের হয়ে গেল। সে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মরত আছে। এতদিন সে সহযোগী হিসেবে অনেক কেস সলভ করলেও এটাই তার প্রথম কেস যেখানে সে লিড দিচ্ছে। তার বয়স 28 কি 29 হবে। এই অল্প বয়সে কোনো সিরিয়াল কিলিং মামলার তদন্তের ভার পাওয়াটা কম বড় অ্যাচিভমেন্ট নয়। সে এত বড় মামলা হাতে খুশি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে বাজেভাবে ব্যর্থ। একের পর এক খুন হয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো কুলকিনারা করে উঠতে পারছে না। এই নিয়ে গত 4 মাসে 3টা খুন হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারেনি। তবে বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছে এইটা কোনো সিরিয়াল কিলারের কাজ। প্রতিটা খুনের ধরন একই, হাত মুখ বেঁধে লিঙ্গ হাত কাটা হচ্ছে, চোখ তুলে ফেলা হচ্ছে, তারপর শ্বাসনালী কেটে মেরে দিচ্ছে। কি অসহ্য যন্ত্রণা দিয়ে মারা হচ্ছে। লাশের সাথে সব কিছু ফেলে রেখে গেলেও খুনি পুরুষাঙ্গ নিয়ে যাচ্ছে। রিজভী রমনায় ঢুকেই তার সহকারী আদনানকে দেখতে পেল। তাকে দেখে আদনান তার সামনে এসে বলল, স্যার, এবারও খুনি ভিকটিমের পুরুষাঙ্গ নিয়ে গেছে। খুনের কোনো ক্লু পেলে? না স্যার, কিছুই পাওয়া যায়নি। মার্ডার ওয়েপেন? না স্যার, তাও পাওয়া যায়নি। ভালো করে সার্চ করো, কোনো ক্লু পাওয়া যায় না কিনা। দরকার হলে ফরেন্সিক টিমকে নিয়ে আসো, কোনো ফিঙ্গার বা ফুটপ্রিন্ট পাওয়া যায় কিনা দেখো। রিজভী আর আদনান কথা বলতে বলতে লাশের কাছে চলে আসছে। লাশটার চারদিকের নির্দিষ্ট একটা জায়গা টেপ মেরে সিল করে দেয়া হয়েছে। সে জায়গাটুকে সাধারণের প্রবেশ নিষেধ। লাশটা সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। রিজভী লাশটার দিকে তাকিয়ে বলল, লাশটা পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করো। সে লাশটার কাছাকাছি গিয়ে বসল। মাথার দিকের কাপড়টা সরাতেই সে বাজেভাবে শক খেল। সে লোকটাকে চিনে, গতকাল যাকে মেরে বাস থেকে নামিয়ে দিয়েছিল সে লোকটাই। কিন্তু এই লোকটাকে কেন খুন করা হলো তার বুঝে আসছে না। অবশ্য আগের 2টা খুনও কেন করা হয়েছে তার বুঝে আসেনি, কিন্তু এই খুনটা তার মনে নাড়া দিয়েছে। আগের লোক 2টা তার কাছে অজ্ঞাত ছিল, কিন্তু এই লোকটাকে সে চিনে, হয়তো বাজে লোক হিসেবে চিনে, তবুও চিনে তো। অপরিচিত কারো কিছু হলে মানব মনে তেমন প্রভাব ফেলে না, কিন্তু পরিচিত মানুষের কিছু হলে সেটা মানব মনে প্রভাব ফেলে, হোক সে বন্ধু অথবা শত্রু।
একে একে 3টা খুন হয়ে গেল। রিজভী কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। রিজভীর সামনেই আদনান বসে আছে। স্যার, উপর মহল থেকে চাপ আসতেছে, কিন্তু আমরা তো কিছুই করতে পারলাম না। একে একে 3টা খুন হয়ে গেল। শুনলাম উপর মহলে কথাবার্তা চলতেছে, কেস থেকে আমাদের সরিয়ে দিবে। গতকাল ডিআইজি স্যার আমাকে ডেকেছিল, বলল সলভ করতে না পারলে কেস ছেড়ে দিতে। আমি সময় চেয়েছি। কিন্তু স্যার, আমরা তো কোনো সুবিধেই করতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই কেসটা সলভ করে ফেলব। কিন্তু স্যার, আমরা কোনো একটা প্যাটার্নও তো মিলাতে পারিনি। আদনান, খেলা তো মাত্র শুরু হইল। বলে রিজভী খিলখিল করে হেসে উঠল। বুঝলাম না স্যার। কালকের ঘটনাটাকে কোইন্সিডেন্ট বলতে পারো। কোন ঘটনাটা? আমি ভিকটিমকে চিনতাম। আদনান অবাক হয়ে গেল। কিভাবে স্যার? গতকাল লোকাল বাসে একটা মেয়েকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছিল, তখন গণধোলাই দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্যার, এর থেকে কি প্রমাণ হয়? খুনি পুরুষাঙ্গ কেটে নিয়ে যায়, চোখ উপড়ে ফেলে, হাত কেটে ফেলে, মানে নিশ্চিত বলা যায় ভিকটিম সেক্সুয়ালি হ্যারেজার অথবা এর চেয়ে বড় কোনো ক্রিমিনাল। রিজভী একটু থেমে একটা কাগজ নিয়ে তাতে কিছু লিখে আদনানের হাতে দিল। ভিকটিমের ছবি নিয়ে এই অফিসে যাও। সম্ভবত ভিকটিম এই অফিসে চাকরি করে। কাল তার বুক পকেটে আইডি কার্ড ছিল, গণপিটুনিতে পকেটে ছিঁড়ে বের হয়ে গিয়েছিল, তখন দেখেছি। জি স্যার। আদনান কিছু দূর এগিয়ে আবার ফিরে আসলো। কিন্তু স্যার, খনি অবধি আমরা কিভাবে পৌঁছাবো? এই মুহূর্তে বাসে কারা কারা ছিল জানতে পারলে হয়তো খুনি অবধি আমরা সহজেই পৌঁছতে পারতাম। আমার মনে হয় খুনি তখন বাসেই ছিল। কিন্তু স্যার, লোকাল বাসের যাত্রীদের খুঁজে পাওয়া তো মুশকিল। তা মুশকিল কিন্তু অসম্ভব নয়। বাংলা মোটরে সিসি ক্যামেরা আছে, ফ্লাইওভারের পরে সেটাই প্রথম স্টপেজ। সেখানে সিসিটিভি ফুটেজ ম্যানেজ করো। পরের স্টপেজের কাউরান বাজার, সোনারগাঁও হোটেলের সাথে। সোনারগাঁও হোটেলের রোড সাইডে সিসিটিভির ফুটেজগুলো লাগবে। পরের স্টপেজ ফার্মগেট, ঠিক এফএক্সের সামনে। এফএক্সের সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে। বিকেল 4টা থেকে 6টা সিসিটিভি ফুটেজ আনবে। ওকে স্যার। আগে ভিকটিমের অফিসে গিয়ে তার আইডেন্টিটি করো। ওকে স্যার। আদনান চলে গেল। ভিকটিমের পরিচয় পাওয়া গেছে, নাম মাসুম আহমেদ। মিরপুরে পরিবার নিয়ে বসবাস করে। বছর 2 আগে বিয়ে করেছে। পরিবারে স্ত্রী আর 7 মাসের একটা বাচ্চা আছে। স্ত্রীকে লাশ শনাক্ত করার জন্য খবর দেয়া হয়েছে। পরদিন আদনান সিসিটিভি ফুটেজগুলো নিয়ে আসলো, কিন্তু একটা সিসিটিভি ফুটেজও স্পষ্ট নয়, মানে বাস থেকে নামছে উঠছে বোঝা যাচ্ছে না। তাই এগুলার আশা ছেড়ে দিল। ভিকটিমদের মধ্যে কি যোগসূত্র আছে মেলানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তেমন কিছুই পাচ্ছে না। রুনা কবির ভেবে পাচ্ছে না প্রতিটা খুনের মধ্যে কানেকশন কি। তবে পরশুদিন খুন হওয়া মাসুম আহমেদের নামটা তার কাছে পরিচিত মনে হলো। সে নামটা কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। কোথাও শুনেছে অনেক ভেবেচিন্তে যখন মনে করতে পারল না, তখন সে ভেবে নিল কত সময় কত মানুষের সাথেই তো দেখা হয়, হয়তো তাদের মধ্যে কারোর নাম ছিল মাসুম আহমেদ। কিন্তু ব্যাপারটা তার মন মেনে নিতে পারছে না।
তার মনে হচ্ছে লোকটাকে সে আগেও কোথাও দেখেছে। রুনা কবির একজন ক্রাইম রিপোর্টার, স্বনামধন্য নিউজ পেপারে কাজ করে। সে আবার শখের গোয়েন্দাও। শখের বশেই এই কেসটা তদন্ত করা শুরু করেছে। রুনা নিজের ফ্ল্যাটের একটা রুম অফিস রুম হিসেবে ব্যবহার করে। সে অফিস রুমে গিয়ে মার্কার নিয়ে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে গেল। আগের দুই ভিকটিমের পাশে মাসুম আহমেদের ছবি লাগিয়ে দেয়া দিল। বোর্ডের ঠিক উপরে প্রশ্নবোধক চিহ্ন দেয়া, তার পাশেই লেখা খুনি। সে চিহ্নটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কে খুনি? আর এই খুনগুলো কেনই বা করছে? খুনের পেছনে মোটিভ কি? নাকি খুনি শুধুই একজন সিরিয়াস কিলার? আর ভিকটিমদের ভেতরের কানেকশন কি? হঠাৎ প্রথম ভিকটিমের উপর তার নজর পড়ল। নাম রেজাউল করিম, পেশায় ব্যবসায়ী। বছর পাঁচেক আগে চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে ঢাকায় চলে এসেছে। দ্বিতীয় ভিকটিমের দিকে তাকিয়ে দেখল, হ্যাঁ, সেও ঢাকার বাসিন্দা নয়, বছরখানেক আগে ঢাকা এসেছে। এর আগে চট্টগ্রামে থাকতো। ঢাকায় এসে রাজনীতিতে জড়িয়ে গেছে। এখনও বিয়ে করেনি। বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। রুনা কবি ভিকটিমদের পূর্বের লোকেশনগুলো লাল কালিতে মার্ক করে রাখলো। সে নিজের মাথা চাপড়ালো। আগে কেন ব্যাপারটা খেয়াল করেনি? প্রথম দুই ভিকটিমই চট্টগ্রাম থাকতো। কয়েক বছর আগে ঢাকা এসেছে, কিন্তু চট্টগ্রাম ছেড়ে তারা ঢাকায় কেন এসেছে? কথাটা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। তার মনে হতে লাগলো তাদের ঢাকা আসার পিছনে হয়তো কোনো গল্প আছে যা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সেই গল্পটা কি? রক্তের খেলা কি এখানেই শেষ, না আরও আছে? শেষ না হলে পরবর্তী ভিকটিম কে? হরেক রকম প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সে বুঝে উঠতে পারছে না কিভাবে তার আগানো উচিত। তার মনে হচ্ছে তাকে গাইড করার জন্য একজন গুরু থাকা দরকার ছিল। তার থেকে কাজ শিখতে পারলে হয়তো কেসগুলো আরও সুন্দর করে গুছিয়ে এগোতে পারত। সে বুঝতে পারছে না তার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। সে তার ডায়েরি বের করে তার পরবর্তী পদক্ষেপগুলো লিখতে লাগলো। 1. ভিকটিম তিনজনের মধ্যে লিঙ্ক খুঁজে বের করা। 2. মোটিভ অফ মার্ডার। 3. পরবর্তী ভিকটিমকে হতে পারে খুঁজে বের করা। সে ডায়েরি বন্ধ করে ভাবলো, ভিকটিমদের মধ্যে কানেকশন খুঁজে বের করতে হলে তাদের সম্বন্ধে আরও জানতে হবে। তার জন্য ভিকটিমের পরিবারের সাথে দেখা করা দরকার। রুনা কবির বাসা থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য রেজাউল করিমের ছোট ভাই। তাকে ফোন করে একটা কফি শপে আসতে বলা হয়েছে। ঢাকার জ্যামে বসে থেকে সে বিরক্ত হয়ে উঠেছে। বাসে বাদামওয়ালা উঠেছে, 10 টাকার বাদাম কিনে নিল। খাওয়া শেষে বাদামের ঠোঙ্গাটা দেখতে লাগলো। একটা পত্রিকায় কাটপিস অভ্যাস মতো লেখাগুলো পড়তে লাগলো। একটা নিউজের অংশে তার চোখ আটকে গেল, কিন্তু নিউজ সম্পূর্ণ নেই। পত্রিকাটা কবে সেটাও বোঝা যাচ্ছে না। তবে সে এই নিউজটা আগেও পড়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সে নিউজটা পড়েছিল। সে ধারণা করেছে নিউজটা হয়তো 3-4 বছর আগের। সে বাস থেকে নেমে গেল। আরেকটা বাসে উঠে নিজের পত্রিকার অফিসের দিকে রওনা দিল। হয়তো পুরনো পত্রিকা খুঁজে কিছু পাওয়া যাবে। তার মন বলছে সে এই কেসটার গুরুত্বপূর্ণ কিছু পেতে যাচ্ছে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস শেষে রিজভি কাপ ক্যাফেতে বসে কফি খায়। এটা তার গত কয়েক বছরের রুটিন। অফিস শেষে সে কাপ ক্যাফের উদ্দেশ্যে বের হয়ে গেল। কাপ ক্যাফেতে ঢুকতেই কর্নারে টেবিলে তার চোখ পড়ল। একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে সে
চিনতে পারলো গত সপ্তাহে দেখা হওয়া অথই। রিজভী 2 কাপ কফির অর্ডার দিয়ে কর্নারে টেবিলটায় গিয়ে বসে পড়ল। আমার জন্য অপেক্ষা করছেন? অথই মাথা নেড়ে হ্যাঁ বলল। বাহ, এই 7 দিন আপনার অনেকটা সময় আমার জন্য নষ্ট হলো। মোটেই না, আমি শুধু আজই এসেছি। মানে আপনি জানতেন আমি আজ এখানে আসব? হ্যাঁ, কিভাবে? গত বৃহস্পতিবার আপনি চলে যাবার পর আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম। তাই, কিন্তু আমি যে সব সময় এখানে আসি এটা আপনার কেন মনে হলো? আপনার বাসা পেছনের দিকে, কফি খেতে এদিকে আসার কোনো প্রয়োজন নেই, তবু আপনি অনেকটা হেঁটে এখানে আসেন, তাই মনে হলো এটার সাথে আপনার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। রিজভী অথইকে থামিয়ে জিজ্ঞাসা করলো, ওয়েট ওয়েট ওয়েট, আমার বাসার পিছনের দিকে এইটা আপনি কিভাবে জানলেন? গত সপ্তাহে ওঠার আগে আপনি বলেছিলেন যে চলুন উঠি, বাসায় যাওয়ার দরকার। তারপর আপনি গলি থেকে বের হয়ে পেছনের দিকে হাঁটা দিয়েছিলেন, তাই মনে হয়েছে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু ম্যানেজারকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আমি এখানে কবে আসি, তা কিভাবে নিশ্চিত হলেন? নিশ্চিত ছিলাম না এটার সাথে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, মনে হয় জিজ্ঞাসা করেছিলাম, যদি সে বলতে পারে আর কি। জিজ্ঞাসা করায় 2 2 4 মিলে গেল। যদি সেটা না জানতেও তাহলে কি করতেন? তা ভাবিনি, তখন অন্য কোনো উপায় বের করে নিতাম। আপনার বুদ্ধির প্রশংসা না করে পারা যাবে না। রিজভীর প্রশংসা করার ইচ্ছে ছিল না, কিন্তু মুখ ফুসকে বের হয়ে গেছে। থাক, তার করতে হবে না, বেশি প্রশংসা করলে আবার বদহজম হয়ে যাবে। ততক্ষণে কফিও এসে পড়েছে। অথই কফির কাপে চুমুক দিয়ে বলল, কোথায় জব করছেন? জব করি না। তাহলে ভবঘুরে বলতে পারেন। আমার মনে হয় না আপনি ভবঘুরে, নিশ্চিত আমার সাথে মজা করছেন। মজা না করলে কি আর আমার সাথে কফি খাওয়া যাবে না? তা বলিনি, কেন জানি আপনাকে দেখে ভবঘুরে মনে হয় না। ভবঘুরেদের কি কোনো আলাদা বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, আছে। কি সেটা? তারা এত গোছানো হয় না, মেপে মেপে কথা বলে না, কোনো মেয়ে নিজ থেকে কথা বললে এতটা কেয়ারলেস থাকে না। সেগুলো আপনার ভুল ধারণা। যাকগে, এ আলাপ বাদ দিন। আমি ছোটখাটো একটা জব করছি। কি জব বলে লজ্জা পেতে চাই না। সময়ে গড়ায় রিজভী আর অথই আর আড্ডা জমে ওঠে। কফি ফুরিয়ে যায়, কিন্তু কফির কাপ এসে টেবিলে জমা হয়, কিন্তু তাদের গল্প ফুরোয় না। তৃতীয় খুনের পর মাসখানেক পার হয়ে গেছে। রিজভীকে কেস থেকে সরিয়ে দেয়া হয়েছে। উপরমহল থেকে তাকে আর সময় দিতে চাচ্ছে না। এমন একটা কেসে এত সময় দিতে তারা রাজি নয়। যেভাবেই হোক এই খুনিকে থামাতেই হবে। তাই তারা অভিজ্ঞ আর নতুন কাউকে কেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেস থেকে বরখাস্ত হওয়ার পরপরই রিজভী মাসখানেকের ছুটি নিয়েছে। তার একটু বিশ্রাম দরকার, লম্বা বিশ্রাম। মাথা থেকে বিশাল বোঝাটা এখন নামানো দরকার। অথইকেও সব কিছু ক্লিয়ার করা দরকার। অথয়ের সাথে তার সম্পর্ক জমে উঠেছে। সে বুঝতে পারে অথই তার প্রেমে পড়েছে। সেও যে অথইর প্রেমে পড়েনি তাও নয়, কিন্তু অথই হয়তো উপরের ভদ্র সুখী রিজভীটাকে ভালোবেসেছে। ভিতরের বিধ্বস্ত রিজভীটাকে সে চিনে না। তাকে সব কিছু খুলে বলা দরকার। রিজভী অথইকে মেসেজ করলো, তোমার সাথে একবার দেখা করা দরকার। মিনিট 10 পর অথই রিপ্লে করলো,
কখন? এখন একটু ব্যস্ত আছি, বিকেলে করি। না, এখনই করা দরকার, জরুরি কথা আছে। আচ্ছা, আসছি। আধ ঘন্টার মধ্যে অথই কাপ কেঁপেতে চলে এসছে। কর্নারের একটা টেবিলে রিজভি বসে আছে। অথই কফির অর্ডার দিয়ে রিজভির পাশে গিয়ে বসে বলল, তোমার মন খারাপ নাকি? না, তা নয়। মিথ্যে বলছো কেন? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার মন খারাপ। কেস থেকে বরখাস্ত হয়েছে বলে মন খারাপ? অথইয়ের কথা শুনে রিজভি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তুমি জানো কিভাবে? অথই মুচকি হেসে বলল, আমি তোমার ব্যাপারে সবই জানি, কিন্তু কখনো জিজ্ঞাসা করিনি। চেয়েছিলাম তুমি নিজে থেকেই বলো। কিভাবে জানলে? তুমি সিআইডিতে আছো, একটা সিরিয়াস কিলিং কেসের দায়িত্বে ছিলে, কিন্তু সলভ করতে পারছো না বলে গতকালকে তোমাকে স্ট্যাক করা হয়েছে। এগুলো বলার জন্যই তুমি আমাকে ডেকেছো। কিন্তু এগুলো তুমি কিভাবে জানলেন? তোমার ডিপার্টমেন্টে আমার এক বন্ধু আছে, তোমার সাথে আমাকে একবার দেখে জিজ্ঞাসা করেছিল তুমি আমাকে কিভাবে চেনো। তারপর ওর থেকেই জেনেছি। আমার আরও কিছু বলতে চাই। রিজভি, তোমার হয়তো বাজে কোনো অতীত আছে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমরা মানুষ, আমাদের অতীত থাকবেই। তা নিয়ে মাথা ঘামিয়ে বর্তমানকে অসুন্দর করার তো কোনো মানেই হয় না। আমার তোমাকে ভালো লাগে, তুমি এখন যেমন আছো তেমনি ভালো লাগে। অতীতে তোমার কি ছিল বা ভবিষ্যতে কি থাকবে না থাকবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি বর্তমানে বিশ্বাসী, অতীত বা ভবিষ্যতে নয়। রিজভি কিছু একটা বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়িয়ে বলল, অথই, আমি আজ উঠি, আমার কিছু ভালো লাগছে না। সে উঠে চলে গেল। অথই বুঝতে পারছে না রিজভির কি হয়েছে, সে এমন কেন করছে। একটা কেসের জন্য কেউ এতটা আপসেট হতে পারে না। আর যদি এই কেসের জন্য হয় তাহলে হয়তো সে তাকে হেল্প করতে পারবে। এই ব্যর্থতা থেকে হয়তো সেই টেনে তুলতে পারে, সেটা সে করবে। শুধু সময়ের অপেক্ষা। সঠিক সময় হলেই রিজভিকে ব্যর্থতার গণ্ডি থেকে বের করে নিয়ে আসবে। রুনা কবির কেসটা প্রায় সলভ করে ফেলেছে। সেদিন পত্রিকার কাটিংটায় মাসুম আহমেদের নামটা দেখতে পেয়েছিল একটা ধর্ষণ মামলায় আসামি হিসেবে, যা চট্টগ্রামে ঘটেছে। তারপর তার অফিসের পুরনো পত্রিকা খুঁজে নিউজটা বের করতে সপ্তাহখানেক সময় লেগে গেছে। এই মামলা নিয়ে টানা বেশ কিছুদিন পত্রিকায় লেখালেখিও হয়েছে। সেই ধর্ষণ মামলার আসামিরা হলো মাসুম আহমেদ, রেজাউল করিম, নিশাত হাসান। তিনজন একই এলাকার বাসিন্দা ছিল। চতুর্থ জনের নাম জানা যায়নি, তবে এইটুকু নিশ্চিত হওয়া গেছে যে চতুর্থ জন উক্ত এলাকার দায়িত্বরত পুলিশ অফিসার ছিল। চারজন মিলে অত্র এলাকার মেয়ে অর্চনাকে ধর্ষণ করে হত্যা করে। অর্চনার বাবা তাদের এই চারজনকে আসামি করে মামলা করে। মামলার কয়েকদিন পরে অর্চনার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। বাদী, সাক্ষী, প্রমাণ অভাব এবং উক্ত পুলিশ অফিসারের ধূর্ততায় মামলাটাও বন্ধ হয়ে যায়। কিন্তু এলাকার জনগণ খুব ক্ষেপে গিয়েছিল। তখন স্থানীয় এক নেতার সহযোগিতায় তারা চারজন পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় নেতা নিজ বাসভবনে খুন হয়। এখন রাত 11টা বাজে। রুনা কবির পুরো কেসটা ভালো মতো স্টাডি করে নিজ চেয়ারে হেলান দিয়ে বসে। সে চট্টগ্রামে তার এক সহকারীকে বলেছে খোঁজ নিয়ে তাকে যেন জানানো হয় এই চতুর্থ ব্যক্তিটা কে, যে কিনা পুলিশ অফিসার ছিল। আর অর্চনার মা বাবা ছাড়া তার আরও কোনো আত্মীয় স্বজন কেউ ছিল কিনা।
কিছুক্ষণ আগে তার ওই সহকারী ফোন দিয়ে জানিয়েছে চতুর্থ ব্যক্তি ডিটেলস পেয়ে গেছে। আর অর্চনার মা বাবা ছাড়াও এক কাজিন ছিল যে তাদের সাথেই থাকতো। ঘটনার মাসখানেক আগে সে কোথাও চলে গেছে। অর্চনা ও তার মা বাবা মারা যাওয়ার পর আর তাকে কখনো কেউ দেখেনি। তার ব্যাপারেও সমস্ত ডিটেলস জানা গিয়েছে। দুজনের ডিটেলস সেই ইমেলেই করে দিবে বলে ফোন রেখে দিয়েছে। রুনা কবির ইমেলের চেক করলো, এখনও কোনো মেইল আসেনি। রুনা কবির চেয়ারে হেলান দিয়ে কিছু একটা ভাবছে। গোয়েন্দা অফিসার রিজভী তার ঊর্ধ্বর্ত অফিসার আলাউদ্দিন খাঁয়ের সামনে বসে আছে। কি ব্যাপার রিফিউজি, হঠাৎ এত রাতে আমার সাথে দেখা করতে চাইলে? সিরিয়াল কলিং কেসটা থেকে তোমাকে হাটিয়ে দেওয়ার আমার কিছু করার ছিল না। এইটা হেড অফিসের সিদ্ধান্ত, এখন আমি কিছুই করতে পারবো না। শুনছি এটা মহিলা অফিসারকে কেসটা দেওয়া হবে। অবশ্য সে এতদিনে আন্ডার কভার গোয়েন্দা হিসাবে এই কেসটা নিয়ে কাজ করেছেন। তার ছদ্মবেশী আইডেন্টি সম্ভবত সাংবাদিকতা, কিন্তু মূলত সে আন্ডার কভার গোয়েন্দা অফিসার। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, তোমাকে বরখাস্ত করার পরই জেনেছি। আলাউদ্দিন খাঁ একটু থেমে কিছু একটা ভেবে বলল, তুমি বসো, তোমার জন্য চা নিয়ে আসছি। মিনিট পাঁচের পর সে 2 কাপ চা নিয়ে ফিরে আসলো। রিজভীর হাতে 1 কাপ চা দিয়ে নিজে বসতে যাবে তখনই আরেক রুম থেকে মোবাইলের রিংটন ভেসে আসলো। চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলল, বসো, দেখি কে ফোন দিয়েছে। মোবাইলটা ওই রুমে রেখে এসেছি। আলাউদ্দিন খাঁ ওই রুমে গিয়ে ফোন ধরে, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসলো না। হ্যালো, কে? আবার জিজ্ঞেস করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসলো না। সে ড্রয়িং রুমে ফিরে এসে বলল, আননোন নাম্বার থেকে কল এসেছে, কোনো কথা বলছে না। মানুষ খেয়ে দিয়ে কাজ না থাকলেই এমন করে। একটু থেমে বলতে লাগলো, তোমাকে কি জানি বলছিলাম, ও মনে পড়ছে। তোমার কেসটা একটা মহিলা অফিসারকে দেওয়া হয়েছে, যার ছদ্মবেশের সাংবাদিকতা। নামটা মনে হয় রুনা কবির। ও দুঃখিত, সাংবাদিকতার নাম রুনা কবির, কিন্তু ডিপার্টমেন্টে বা আসল নাম হলো অথৈ আসলাম। রুনা কবির চেয়ারে হেলান দিয়ে হাঁপছে। সে আন্ডার কভার অফিসার অথৈ আন্ডার কভার অফিসার হিসেবেই থাকবে। রিজভীর কাছে সব সত্য বলে দেওয়ার সময় এসে গেছে। কেসটা তদন্তের স্বার্থে সে রিজভীর সাথে খাতির করলেও এখন সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। রিজভীর কথাবার্তা, ব্যক্তিত্ব সব কিছুই তার ভালো লাগে। এই কেস সলভ করার ক্রেডিট পুরোটাই সে রিজভীকে দিয়ে তার ব্যর্থতার ডিপ্রেশন দূর করে দিবে। তবে সে যে আন্ডার কভার অফিসার রিজভীকে এখনই বলা যাবে না। কেসটার সমাধানটা রিজভীর কাছে এমনভাবে দিতে হবে সে যেন বুঝতে না পারে অথৈ দিয়েছে। কেসটার ক্রেডিট পেয়ে গেলে তাকে জানতে হবে যে সে আন্ডার কভার অফিসার। মেইল আসার টুং শব্দে অথৈর ভাবনায় ছেদ পড়ল। সে কম্পিউটারের দিকে ঘুরে বসল। আলাউদ্দিন খাঁয়ের মুখে অথৈয়ের নাম শুনে রিজভী বড় ধরনের একটা শক খেল। এতদিন সে যাকে সাধারণ মেয়ে মনে করে আসতো, সে আসলে সাধারণ কোনো মেয়ে নয়। ব্যাপারটা রিজভী মানতে পারছিল না, তবুও সে নিজেকে স্বাভাবিক শান্তশিষ্ট রাখল। এই মুহূর্তে কোনো রকম উত্তেজিত হওয়া ঠিক নয়, মাথা খুব ঠান্ডা রাখতে হবে। স্যার, আসলে আমি আপনার কাছে এই কেসের ব্যাপারটা নিয়ে আসিনি, একটা কাজে এসেছি। কি কাজ? কাজের কথা বলার আগে আপনাকে একটা গল্প বলি, আমার জীবনের গল্প। বলো। স্যার, আমি আমার জন্মের পর আমার মা বাবাকে দেখিনি। ছোটবেলা থেকে মামা মামির সাথে থেকে বড় হয়েছি। তারাই আমাকে পড়ালেখা করিয়েছে, এই পর্যন্ত পাঠিয়েছে।
যে গল্পটা বলবো সেটা বছর 5 আগের। আমি মাত্র পুলিশে জয়েন করেছি বলতে তখনও পোস্টে কনফার্ম হয় নাই। মাত্র ট্রেনিংয়ে যোগ দিয়েছি, দেশের বাইরে ট্রেনিংয়ে পাঠিয়েছে, দেশে টোটালি যোগাযোগ অফ। ট্রেনিং শেষে দেশে এসেছি, দেখি আমার সব শেষ হয়ে গেছে। মানে কি হয়েছিল? বলছি স্যার, আমাকে আগে 1 গ্লাস পানি খাওয়ান। রিজবির কপাল বেয়ে ঘাম ঝরছে। অথই মেইলটা খুলে হাঁ করে তাকিয়ে আছে। সে নড়াচড়া করার শক্তিটাও হারিয়ে ফেলেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। মেইলের 2টা লোকেই সে চিনে। একজনকে খুব ভালো করে চিনে, তার খুব আপনজন। সে ব্যাপারটা মানতে পারছে না। একবার উঠে দাঁড়ায়, কি ভেবে আবার বসে পড়ে। মোবাইল হাতে নেয়, আবার রেখে দেয়। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তার কি করা উচিত ভেবে পাচ্ছে না। সে চতুর্থ ব্যক্তি, বর্তমানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা আলাউদ্দিন খাঁকে বাঁচাবে নাকি তার প্রিয় মানুষ রিজভিকে তার প্রতিশোধ নিতে দিবে। সে কিছুই বুঝতে পারছে না। সে চেয়ারে হেলান দিয়ে বসে মাথা ঠান্ডা করার চেষ্টা করে। আলাউদ্দিন খাঁ পানি এনে রিজভির হাতে দেয়। রিজভি এক ঢোকে 1 গ্লাস পানি শেষ করে ফেলে। স্যার, মনে আছে একটা কেস আমাকে দেওয়ার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম? হ্যাঁ, মনে আছে। স্যার, আপনি অর্চনাকে চিনেন? আলাউদ্দিন খাঁ ঠিক মনে করতে পারল না, ভাবতে লাগলো। স্যার, আপনার মনে নেই, আমি মনে করিয়ে দিয়েছি। এই যেটা আপনারা সিরিয়াল কিলিং বলে আমাকে দিয়ে তদন্ত করাচ্ছেন, সেটা যে সিরিয়াল কিলিং না, আপনি ভালো করেই জানেন। কেউ প্রতিশোধ নিচ্ছে। ওরা আপনারই তো সঙ্গী ছিল। আপনারা 4 জন মিলে তো একটা পরিবার শেষ করে দিয়েছেন। আমি সেই অর্চনার কথা বলছি। জানেন স্যার এইটা কে ছিল? রিজভি একটু থামলো। এই অর্চনা আমার জীবনের অর্ধাংশ ছিল। বলেই রিজভি বন্দুক উঁচিয়ে ধরল। স্যার, আপনি যখন ফোন ধরতে গিয়েছিলেন তখন আমি আপনার চায়ে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই নেশাগ্রস্ত হয়ে যাবেন। তখন আপনাকে টাইট করে বাঁধবো। তারপর আপনার নেশা যখন কেটে যাবে তখন আপনাকে ওই 3টার মতো বীভৎসভাবে খুন করব। আলাউদ্দিন খাঁ ভয়ে কাঁপছে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে, কিন্তু একটা বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। তার কথা গলাতেই আটকে যাচ্ছে। অথই অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল রিজভিকে শেষে খুনটা করতে দিবে না, বরং আইন অনুযায়ী আলাউদ্দিন খাঁয়ের শাস্তি দেবে। দরকার হলে মার্ডারগুলো আলাউদ্দিন খাঁয়ের উপর চাপিয়ে দিবে। সে নিজের সার্ভিস পিস্তলটা ড্রয়ার থেকে বের করে ব্যাগে ভরে নিল। রিজভিকে ফোন দিল, কিন্তু ফোন ধরছে না, কেটে দিচ্ছে। কয়েকবার ফোন দেওয়ার পরও ধরল না, কেটে দিল। সে গাড়ি নিয়ে বের হয়ে গেল। উদ্দেশ্য রিজভির বাসা। সেখানে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে সব কিছু ম্যানেজ করতে হবে। বারবার ফোন আসায় রিজভির ফোনের দিকে মনোযোগ চলে যাচ্ছিল। সেই সুযোগে আলাউদ্দিন খাঁ তাকে আক্রমণ করে বসল। রিজভির পিস্তল দূরে ছিটকে পড়ল। দুইজনের হাতাহাতি শুরু হয়ে গেল। অথই রিজভির বাসার সামনে গিয়ে দেখে বাসা বাইরে থেকে লক করা। সে বুঝে উঠতে পারল না রিজভি কোথায় গিয়েছে। হঠাৎ তার মনে হলো রিজভি হয়তো আলাউদ্দিন খাঁয়ের বাসায় গিয়েছে। সে গাড়ি ঘুরিয়ে আলাউদ্দিন খাঁয়ের বাসার দিকে রওনা দিয়ে দিল। আলাউদ্দিন খাঁয়ের দরজার সামনে দাঁড়াতেই গুলির শব্দ পেল। অথই বুকে ধুপ করে উঠল। সে বুঝতে পারল রিজভি এখানেই আছে, কিন্তু ভিতরে যে গুলিটা ছোড়া হয়েছে সেটা কার গায়ে লেগেছে বুঝে উঠতে পারল না। সে পকেট থেকে
পিন বের করে আলাউদ্দিন খাঁয়ের ঘরের লক খুলে ফেলল। ভিতরে ঢুকতেই পুরো ঘর এলোমেলো দেখল। ঘরে আসবাবপত্র ভেঙে চুরে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। অথই আরেকটু ভিতরের দিকে যেতে রিজভিকে দেখতে পেল এক কোণে পড়ে আছে, বুক বেয়ে রক্ত ঝরছে। তার পাশেই আলাউদ্দিন খাঁ তার দিকে পিস্তল তাক করে বসে আছে। ট্রিগার আঙুল এক্ষুনি বুঝি ট্রিগার চেপে দিবে। অথই সে সুযোগ দিল না, নিজের পিস্তল চেপে গুলি ছুড়ল। আলাউদ্দিন খাঁয়ের মাথার পিছনে দিকটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। অথই পিস্তল ফেলে রিজভির কাছে গিয়ে বসলো। রিজভির মাথা টেনে নিজের উরুর উপর রাখলো। রিজভির এখনো পুরোপুরি জ্ঞান আছে। অথই ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ডাকলো। অথই, আমাকে হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না, আমার সময় শেষ হয়ে এসেছে। রিজভি ভাঙা গলায় বলল। অথয়ের চোখ বেয়ে পানি ঝরে পড়ল। এমন কথা বলো না রিজভি, তোমার কিচ্ছু হবে না। জানো অথই, ছোটবেলা থেকে অর্চনার সাথে সাথে ঝগড়া করে বড় হয়েছি। ধীরে ধীরে যত বড় হয়েছে আমরা বুঝতে শুরু করলাম একে অপরকে ছাড়া অপূর্ণ। আমাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। আমি দেশে ফিরে চাকরিতে জয়েন করলেই বিয়ে করে নিতাম, কিন্তু দেখো সব কিছু ধ্বংস হয়ে গেল, আমাদের স্বপ্ন ভেঙে গেল। এখন আমিও চলে যাচ্ছি। অর্চনা আমাকে ডাকছে, আমার যেতেই হবে। অতিরিক্ত রক্তক্ষরণে রিজভির চোখ ঝাপসা হয়ে আসছিল। এভাবে বলে না রিজভি, তোমার কিচ্ছু হবে না। রক্তক্ষরণ বন্ধ করার জন্য অথই রিজভির বুকে চেপে ধরল। রিজভির চোখ বন্ধ হয়ে আসছে। বাইরে থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন ভেসে আসতে লাগলো। রিজভিকে মেডেল দেওয়ার ঘোষণা করা হয়েছে। এমন একটা কেস সলভ করার পুরস্কার স্বরূপ প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথই হেডকোয়ার্টারে পুরো কেসটা বর্ণনা করলো। তারা বিশ্বাসই করতে পারেনি এমন একজন জঘন্য লোক তাদের ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ পোস্টে বসে আছে। কেস ক্লোজ করা দেওয়া হয়েছে। অথই রিপোর্ট দিয়েছে আলাউদ্দিন খাঁ তার পূর্বের কর্মকাণ্ড ঢাকার জন্য খুনগুলো করেছিল। এমন বিভৎসভাবে করেছে যেন দেখে মনে হয় এইটা কোনো সিরিয়াল কিলারের কাজ। সে যখন বুঝে গেছে রিজভি তার ব্যাপারে জেনে গেছে, তখন রিজভিকে কেস থেকে বরখাস্ত করে দেওয়ার আবেদন করেছে। রিজভিকে বরখাস্ত করে জোরপূর্বক 1 মাসের ছুটিও দিয়ে দিয়েছে। এই সুযোগেই আলাউদ্দিন খাঁ রিজভিকে খুন করতে চেয়েছিল। রিজভিও একটা ভুল করে বসে। এই কেস থেকে বরখাস্ত হওয়ার পর কাউকে কিছু না বলে আলাউদ্দিন খাঁকে ধরতে যায়। সে ভেবেছিল প্রমাণ আরও শক্ত করে তাকে ধরে ফেলবে, কিন্তু ধূর্ত আলাউদ্দিন খাঁ সে সুযোগ দিতে চায়নি। রিজভির উপর আক্রমণ করে বসে। সেখানেই দুজনের হাতাহাতিতে আলাউদ্দিন খাঁয়ের মাথায় গুলি লাগে। তার আগে অবশ্য রিজভির পাঁজরে গুলি লাগে। তখন সে অথইকে ফোন করে দেয়। তার মনে হচ্ছিল যে সে মারা যাবে, তাই প্রিয় মানুষের সাথে শেষবারের মতো কথা বলার জন্য ফোন দেয়। তখন অথই সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। হেডকোয়ার্টারে আগে থেকেই জানতো তদন্তের সাথে অথই ছদ্মবেশ রিজভির সাথে মিশছে, তাই অথইর কোনো কথাই তারা অবিশ্বাস করেনি। অথই হেডকোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতালে চলে আসলো। রিজভির কেবিনে ঢুকে দেখে রিজভি বেডে শুয়ে আপেল খাচ্ছে। অথইকে দেখতে পেয়ে রিজভি বলল, আমার অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে। হুম। তাহলে সময় নিচ্ছেন কেন? অ্যারেস্ট করে ফেলুন। কিন্তু আপনার অনুমতি ছাড়া কিভাবে? মজা করছেন? আসামিকে অ্যারেস্ট করতে তার অনুমতি নিতে হয়, জানা ছিল না? অথই রিজভির পাশে বসে রিজভির হাতটা
নিয়ে নিজের উপর রেখে বলল, এই ছোট্ট জেলে বন্দি হবেন? রিজভী হাত সরিয়ে নিয়ে বলল, আমার বাকি জীবন সরকারি জেলে কাটবে। অথই উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে 2টা খাম বের করে রিজভীর বুকের দিকে ছুঁড়ে মেরে বলল, এই নিন আপনার মেডিকেল কলেজের ইনভাইটেশন আর প্রমোশন লেটার। রিজভী অবাক হয়ে গেল। তাহলে আমাকে বাঁচিয়ে দিয়েছেন? এমন অপরাধীকে বাঁচানো উচিত হয়েছে? এমন একজন খুনি মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ানোটা কি ঠিক হবে? অথই মুচকি হেসে বলল, মিস্টার, এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তাই আপনার বা আমার কারোরটাই আনফেয়ার হয়নি। আর আপনাকে মুক্ত আকাশের নিচে ঘুরতে দেব কে বলেছে? অথই নিজের বুকের বাম পাশে হাত রাখল। বড় জেলখানা থেকে বাঁচিয়েছি যেন এই ছোট জেলখানায় বন্দি করতে পারি। আপনার কোনো অসুবিধা আছে? আছে। এই ছোট্ট জেলখানায় থাকতে পারবো না। কিন্তু আমার কিছুই করার নেই, থাকতেই হবে। বলে অথই বেডের উপর বসে রিজভীর বুকে মাথা রাখল। রিজভী 2 হাত দিয়ে অথইকে জড়িয়ে ধরতে গিয়ে উফ করে উঠল। সেলাইনের নল লাগলো। হাতটা সরিয়ে এক হাতেই অথইকে জড়িয়ে ধরল। লাভ ইউ টু। একটি অতি প্রাকৃতিক ঘটনা। বাসায় কাজের লোক না থাকলে আমার যে কি ঝামেলা যায়, এই কথাটা শাহিদ কখনোই বুঝলো না। হুট করে কয়েকজন বন্ধু নিয়ে বাসায় ফিরলো। কি আর করার, অগত্যা রান্না বান্না সেরে সবাইকে খাইয়ে বিদায় দিতে দিতে রাত 12টা বেজে গেল। আমিও থালাবাটিগুলো নিয়ে রান্নাঘরে ঢুকলাম। সব ধুয়ে অবসর হতে হতেই ভাবলাম কাল সকালের নাস্তার জন্য সবজি কেটে ফ্রিজে রেখে দিই। সকালে উঠে কটা রুটি বানিয়ে সবজিটা ভেজে দিলেই হবে। আর ডিম তো আছেই, পোস্ট করে দেবো। বেডরুমে ঢুকে দেখি, বাহ, শ্রীমান তার 2 ছেলে মেয়ে নিয়ে কি আরামসে একটা ঘুম দিচ্ছেন। পুরুষ মানুষগুলো যে কি স্বার্থপর হয়। এই যেমন আমার ছেলেটা, 9 বছর বয়স হয়েছে, ওর সবকিছু এখনো আমাকেই করে দিতে হয়। মেয়েটা 5 বছরের, অথচ দেখো কি লক্ষ্মী। আজও যখন বাসায় এত গেস্ট, মেয়েটা আমাকে টেবিল সাজাতে সাহায্য করলো, গ্লাসগুলো সাজিয়ে দিল। আর ছেলেটা বসে বসে তখন কার্টুন দেখছিল। আমি বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মুখে ক্রিম ঘষতে ঘষতে একদম বিছানায়। শরীর আর সইছে না। ওয়াল ঘুরতে দেখলাম সময় রাত 1:30 বাজে। হাত বাড়িয়ে বেড সুইচ অফ করে শুয়ে পড়লাম। আমার বাঁদিকে শাহেদ, ডান পাশে মেয়ে টায়রা, আর ওপাশে দেয়াল বরাবর ছেলে টোকন। ওদের দিকে একবার তাকিয়ে আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টায় ডুবে গেলাম। চোখটা লেগে এসেছিল প্রায়। কোনো এক অজানা কারণে ঘুমটা ভেঙে গেছে। পাশ ফিরে শুতে গিয়ে হোঁচট খেলাম মনে মনে। বাহিরে সিস্ট ল্যাম্পপোস্টের আলোয় পর্দা ছাড়িয়ে আমার ঘরে এসে এক চিলতে ফ্রিতের মতো পড়ে থাকে প্রতিদিন। আজও পড়েছে। সে আলোয় আমি দেখলাম সম্পূর্ণ অপরিচিত মোটা কালো মধ্যবয়স্ক এবং কুৎসিত এক লোক মুখ হাঁ করে আমার পাশে ঘুমাচ্ছে। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসতে চাইল। কেমন যেন বিশ্রী একটা গন্ধ চারপাশে। কোনো মতে পাশ ফিরে দেখলাম ওই পাশে কালো কালো 2টো অপরিচিত ছেলে মেয়ে পাশাপাশি শুয়ে আছে। কিছুই বুঝতে পারছি না। এবার আমি অবাক হয়ে লক্ষ্য করলাম বিছানাটা আমার নয়, এমনকি বাড়িটাও কেমন যেন পুরানো দিনের একটা বাড়ি। হাই হাই, আমি কোথায়? বাড়ি যদি অন্যের হয়, বেড সুইচটা কি আছে? কোনো কিছু না ভেবেই আমি লাফ দিয়ে উঠে বসে হাত বাড়িয়ে বেড সুইচটা অন করে দিলাম। আলো জ্বলে উঠতেই আমার বুকটা যেন আরো হিম হয়ে উঠল। দেখি আমার বর শাহেদ আর
ছেলে মেয়ে দুটো বিছানায় উঠে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওদের দৃষ্টিতে হিমশীতল শূন্যতা, বুঝিবা মৃত মানুষের চোখ। আমি চিৎকার করতে করতে ছুটে গেলাম দরজার দিকে। ঘাড় ঘুরিয়ে এক ঝলক শুধু দেখলাম ওরা সেই একইভাবে বসে আছে, তবে দৃষ্টিটা আমার উপর। কোনো রকমে গিয়ে কিচেনে ঢুকলাম। ঢুকতেই আমার হৃৎপিণ্ডটা বের হয়ে আসার উপক্রম হলো। দেখি অনেকগুলো অচেনা মহিলা আমারই রান্নাঘরে। পিঠা বানাচ্ছিল বুঝিবা। তাদের সামনে ছড়ানো চালের গুঁড়ি, কোরানো নারকেল আর গুড়। ওরা হাসি আনন্দে কলকল করছিল। আমি ঢুকতেই সবাই খুব অবাক হয়ে তাকালো আমার দিকে, সবারই চোখে ভয়ে বিস্মৃত। তারপর ওরা সমস্বরে চেঁচিয়ে উঠল ভূত বলে, আর একজন আমার গায়ে ছুড়ে দিল চালের গুঁড়োগুলো। আমি পাগলের মতো ওই ঘর থেকে বেরিয়ে এলাম। এখন আমি বেডরুমে ঘুরছি, রান্নাঘর, ডাইনিং রুম সব ঘুরছি। ভোজবাজির মতো উধাও হয়ে গেছে সব, কেউ নেই। এমনকি আমার স্বামী বা ছেলেমেয়েরাও কোথাও নেই। ডাইনিং টেবিলে বসে ভয়ে কাঁপতে কাঁপতে ডায়েরি লিখছি। কেন লিখছি তাও জানি না। আমার সারা গায়ে এখনো চালের গুঁড়া লেগে আছে, গলায়, হাতে, কপালে। এক রাতে এত বড় একটা বাড়িতে আমি একা, আমার মতো ভীত মানুষ একদম একা। কি করে এটা সম্ভব হলো জানি না। আমি কাঁদছি আর বিড়বিড় করে ডাকছি, শাহেদ, শাহেদ। এটা আমার ছোট খালার লেখা একটা ডায়েরির অংশ বিশেষ। 18 বছর আগে, মাত্র 25 বছর বয়সে উনি ঘুমন্ত অবস্থাতেই হার্ট অ্যাটাক করে মারা যান। খুবই আশ্চর্যজনক বিষয় হলো, উনি যে রাতে মারা যান ডায়েরিটা সেই রাতের। মারা যান ঠিক রাত 1:30টায়, যখন আমার খালু আর খালাতো ভাই বোন টায়রা টোকন ঘুমিয়েছিল। খালু টয়লেটে যাবার জন্য রাত 2টোয় ঘুম থেকে উঠে দেখলেন খালার সারা শরীর চালের গুঁড়োয় মাখামাখি, আর তার শরীরটা তখনও গরম। ডাক্তার এসে মত দেন যে উনি রাত 1:30টায় পৃথিবী ছেড়েছেন। নারী যখন ভালোবাসে তখন সে কেবল হৃদয় নয়, পুরো অস্তিত্ব দিয়ে ভালোবাসে। একজন পুরুষ যার দিকে একজন নারীর সমস্ত ভালোবাসা উজাড় করে দেয়, সেই হয় তার রাগের, অভিমানের, কান্নার, কামনার একমাত্র কেন্দ্র। বাইরে থেকে নরম, ভেতর থেকে অগ্নিগর্ভ অনুভব নিয়ে সে পুরুষটিকে ঘিরে বুনে চলে এক জটিল কিন্তু মোহনীয় আবেগের জাল। সেই পুরুষই তার রাত জেগে অপেক্ষার কারণ, আবার অকারণ অভিমানী প্রতিচ্ছবি। নারীরা এমনই, তারা যার ভেতরে আশ্রয় খোঁজে তাকে ভেতর বাহির করে দেয়, তার মন খুলে দেয়, শরীর তুলে দেয়, আত্মাটাকে সমর্পণ করে। শুধু একটিবার সেই পুরুষটি যদি বোঝে তাকে কতখানি ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। পুরুষ চাইলে কঠোর হতে পারে, তার দেহে নারীকে পুরাবৃত করার শক্তি আছে, দৃষ্টিতে আগুন আছে, শব্দে ঝড় আছে। কিন্তু প্রকৃত পুরুষ, সে নিজের শক্তি দিয়ে নারীর ইগো ভাঙে না, বরং তার কোমলতা দিয়ে নারীর সমস্ত অহংকার জড়িয়ে ধরে, তাকে নিরাপদে রাখে। যেমন গোপন আর অনাকাঙ্ক্ষিত ভালোবাসার স্পর্শে জড়িয়ে ধরে প্রিয় শরীরটাকে, তীব্র তবু কোমল। একজন নারী কেবল রোমান্স খোঁজে না, সে খোঁজে এমন একজন পুরুষ যার বাহুডোরে সে নিজেকে হারিয়ে ফেলতে পারে, নিজস্ব হয়ে থাকতে পারে। নিজের সবকিছু, অহং, শরীর, স্বপ্ন, সত্তা, তা এক বিন্দু দ্বিধা ছাড়া। তাকে যদি শিশুর মতো যত্নে রাখো, তাহলে তার ঠোঁটের উত্তাপ তোমার নামেই বারবার জ্বলবে, তার স্পর্শ হবে আগুনের মতো। কিন্তু সেই আগুনে তুমি কখনো পড়বে না, বরং পুনর্জন্ম পাবে ভালোবাসার নতুন রূপে। এই জন্যই তো বলা হয়, নারীকে ভালোবাসায় জয় করো, জোরে নয়। কারণ ভালোবাসায় জয় করা নারী নিজেই হয়ে ওঠে স্বর্গ। শরীরের, মনের সবটুকু তৃপ্তি দিয়েই সে পুরুষটিকে দেয় সবচেয়ে গভীর আশ্রয়। নারী, তুমি শরীর ঢাকো, লুকাও তোমার মুখ।
এত কিছুর পরেও নারী, কেউ কি বুঝবে তোমার দুঃখ? প্রতিদিন হচ্ছে ধর্ষণ, খালি হচ্ছে কোল, ধর্ষকেরা মুক্ত হয়ে রক্ত নিয়ে খেলছে দেখো দোল। বিচার চাই বলছে জনগণ। এ রাজ্যের বিচার কোথায়? টাকায় ধ্যান, টাকায় জ্ঞান। রাজ্যের হাল দেখে মনীষাকে ভয়। সবাই শুধু বলে আমায়, চুপ কর, কি জানি কখন কি হয়। নারী, তোমার স্বপ্ন দেখা হলো না যে আর। উপরওয়ালার সব দেখছে, করবে ঠিকই বিচার। একটা দিন চাই ভাবহীন, একটা রাত চাই চিন্তাহীন, একটা মস্তিষ্ক চাই স্মৃতিশক্তিহীন, একটা পৃথিবী চাই আমিহীন। কিছু বছর আগে ডায়েরিতে একটা ছন্দ লিখেছিলাম, পুরনো বন্ধু সোনার মতো, নতুন বন্ধু হীরের মতো। কিন্তু হিরে যতই দামি হোক না কেন, তাকে ধারণ করতে সোনাই লাগে। তাই পুরনো বন্ধুকে ভুলে যেও না। কিন্তু আজ আবার লিখতে ইচ্ছে করছে, সোনা যতই চকচক করুক না কেন, তাকে মূল্য দেওয়া বা সোনা হিসেবে পরিচিত গড়ে তোলে সেই ব্যক্তি যে তাকে সাথে নিয়ে ঘোরে। কাছের বন্ধু হারানো যে কতটা কষ্টের সেই বোঝে, যে বন্ধুকে নিজের ছায়া মনে করে।